আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিটি দিন রান্না শেষ করে চুলাটার সাথে সাথে ক্লিন করে রাখি। এমনও আছে যখন রান্না করি রান্নার মাঝে মাঝেও সবসময়ের জন্য 1-2 বার করে মুছে থাকি, যে কারণে দেখা যায় অনেকবারই আমার হাত পুড়েছে আর এখনও পুড়ে থাকে। এই অভ্যাসটা ছাড়তে পারছি না, এ কারণে আর কি এখনও হাত পোড়ার একটা স্পটও আছে হাতে। তারপরও কেন জানে ছাড়তে পারি না। চেষ্টা করি যে রান্নার মাঝে কোনো মোছামুছির কাজ করব না, কিন্তু তারপরও ভুলে ভুলে হয়ে যায় মোছাটা। তো যাই হোক, সকাল রাত্রে যে খাবারটা গরম করেছিলাম ওই সময়টাতে আর চুলাটা ক্লিন করা হয়নি, ভালো লাগছিল না আর কি। তাই যদিও খাবার রান্না করায় যতটা ময়লা হয়, খাবার গরম করায় কিন্তু চুলাটা অতটা নোংরা হয় না। তারপরও দেখে মনে হচ্ছিল জায়গায় জায়গায় একটু তেলের ছিটা পড়ে আছে, হলুদের দাগ পড়ে আছে। এ কারণে ভাবলাম সকালে উঠে আগে চুলাটাকে ক্লিন করি। তাই চুলাটাকে ক্লিন করার পাশাপাশি কিচেনের যে সাইডটাতে যে জারগুলো থাকে বা একটা রেখেছি সে জায়গাটাও একটু ক্লিন করে নিব। তো চুলাটাকে আমি আগে ফার্স্টে ক্লিন করে নিয়েছি, এরপরে হচ্ছে সাইডের যে ওয়ালটা আছে তো সেই ওয়ালটাকেও একটু মাজনি দিয়ে তারপর একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি, যেহেতু এই সাইডটা হচ্ছে সবসময় মোছা হয় না। তো এখন ভাবছি একটু ডিপ ক্লিন করব, তাই মাজনি দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করেছি, এরপরে একটা কাপড় দিয়ে হচ্ছে পরিষ্কারটা করে নিয়েছি। গ্যাসের চুলা রান্নার ক্ষেত্রে আমার সবথেকে এই জিনিসটাই বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এই যে চাবিটা, এই চাবিটা রান্না করতে করতে একটা পর্যায়ে কিন্তু খুবই আঠালো এবং তেল চিটচিটে ভাব হয়ে যায়, কারণ এটা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার করা একটা রিস্কি এবং পরিষ্কারটা করাও হয় না। এক পর্যায়ে দেখা যায় অনেকটা আঠালো হয়ে যায়। বিশেষ করে আমরা যখন বাসাটা চেঞ্জ করি, ভাড়া বাসায় যারা থাকি, বাসাটা চেঞ্জ করার সময় কিন্তু এই চাবিটা অবশ্যই খুলতে হয়। তখন কিন্তু এটা এমন একটা আঠালো ভাব হয়ে যায়, দেখা যায় খুলতে গেলে অনেক সময় ভেঙে যায়। আর এই গ্যাসের জিনিসটা নিয়ে এটা কিন্তু খুবই একটা সেনসিটিভ জিনিস। তো এই জিনিসটা যাতে তেলের কারণে নষ্ট না হয় বা তেল চিটচিটে না হয়, এই পদ্ধতিতে হচ্ছে আমি এই কাজটা করে থাকি। চাবির রিংটাকে সবসময়ের জন্য এভাবে ঢেকে রাখি। তো ফেলে দেয়া টিস্যুর রিংটাকে ফেলে না দিয়ে আমি সবসময়ের জন্য এভাবে রেখে দিই, কিছুদিন পর পরই হচ্ছে চেঞ্জ করে নিই। তো আমার কাছে এই জিনিসটা খুবই হেল্পফুল মনে হয়েছে, তাই চিন্তা করলাম যে আমার কিছু আপুদের, দেখা যাচ্ছে সবাই না করলেও কিছু কিছু আপুদের হয়তো ভালো লাগতে পারে। এটা একটা টিপস বা আইডিয়া, একটা কিছু হতেই পারে। চিন্তা করলাম, সেটা চিন্তা করেই হচ্ছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই পদ্ধতিতে কাজটা কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি চুলাটাকে ক্লিন করার পরে চুলার সাইডে যে অংশটা সবসময়ের জন্য রান্নার কাজে ব্যবহার করে থাকি। বিশেষ করে রমজান মাসে ইফতারের অনেক আয়োজন করতে হয়, তো এই জিনিসগুলো যখন করা হয় তখন কিচেনের এই সাইডটাই আমি বেশি ব্যবহার করে থাকি। তো দেখা যায় যখন খাবার পেঁয়াজু তারপরে হচ্ছে আলুর চপ ভর্তাটা করে থাকি তখন কিন্তু জিনিসগুলো এখানে পড়তে থাকে। তো সেই জিনিসগুলো দেখা যায় পড়লে আর ওই জিনিসটা আর তোলা হয় না, যদি জায়গাটা নোংরা থাকে তো খাবারটা অপচয় হয়। খাবারটার কথা চিন্তা করে আমি এই জায়গাটা সবসময়ের জন্য এভাবে পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখার চেষ্টা করি। পরিষ্কার করার জন্য আমি এখানে ট্রিক্স নিয়েছি। ফার্স্টে ট্রিক্স আর ডিটারজেন্ট দিয়ে কিছু সময় মাজনি দিয়ে একটু ঘষে পরিষ্কার কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে আর কি একটু মুছে নিয়েছি। এরপরে হচ্ছে আবারও একটু লাইজল দিয়েছি। লাইজলটা দিয়েছি হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য আর সুন্দর একটা ঘ্রাণও আসবে এ কারণে। তো লাইজল দিয়ে সব জায়গাটা এভাবে করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এই যে স্পাইসি জারটাকে হচ্ছে আগেই পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে স্পাইসি জারগুলোর যে মশলাগুলো রাখি সেই মশলাগুলো হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি। আর পাশাপাশি হচ্ছে অয়েল জারটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটাকেও শুকিয়ে নিয়েছি। আর এখনও অয়েল জারটাতেও আবার অয়েলটা ঢেলে নিব।
জারটাতে মশলাগুলো রাখার পরে আমি চামচগুলা একটু দেখছিলাম যে কোনটা কোনটার ভিতরে ছিল, কারণ যেহেতু হলুদের ভিতরে যে চামচটা থাকে সবসময়ের জন্য সেই চামচটা একটু বেশি হলুদ হয়ে যায়, দেখা যায় একটা দাগ পড়ে যায়। তো এটা যেহেতু হলুদ জিনিস তো বোঝাই যাচ্ছিল না যে কোনটা হলুদের ভিতরে ছিল। তো এভাবে কিছুক্ষণ দেখে তারপরে হচ্ছে বেছে যার যারটা তার তার মশলার ভিতরে রেখে দিলাম আর কি। কিচেনের এই জায়গাটা পরিষ্কার করার পাশাপাশি আমি হালকাভাবে প্রতিটা জিনিসও একটু পরিষ্কার করে নিয়েছি, যেমন কিচেনের সেলফটাকেও একটু পরিষ্কার করেছি, পাশাপাশি হচ্ছে ডিম রাখার যে পটটা এই পটটাকেও পরিষ্কার করেছি। তো এই পটের ভিতরে হচ্ছে আমি সবসময়ের জন্য একটা কাপড় দিয়ে রাখি, যেহেতু এটা ডিম রাখি। কাঠের জিনিস বা মাটির জিনিসে দেখা যায় ডিমটা যদি রাখতে যায় অনেক সময় হাত থেকে ফুসকে যদি ডিমটা পড়ে যায়, অনেক সময় দেখা যায় মনে থাকে না, হঠাৎ করে জোরে রাখা হয়ে যায়, তখন দেখা যায় ডিমটা ফেটে যেতে পারে। তো এই ভয়টার কারণে হচ্ছে আমি এই পাত্রটার ভিতরে একটা কাপড় দিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো রেখে থাকি। স্পুন হোল্ডারটাকেও পরিষ্কার করে নিয়েছি। কিচেনের কাজগুলো করার পরে আমি ডাইনিং টেবিলটাকেও একটু ডিপ ক্লিন করব, সেই সাথে ডাইনিং টেবিলটাকে ঈদকে সামনে রেখে কিভাবে সাজিয়েছি বা কিভাবে সাজানো যায় কিছুটা আইডিয়া হয়তো পাওয়া যাবে। তো এটা চিন্তা করেই হচ্ছে ডাইনিং টেবিলটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি, সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে শুধু অর্গানাইজ না, দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা ফেরি লাইট অ্যাড করেছি। আমার এই ভিডিওটির আগের যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে কিছু গাছ আমি এভাবে ক্লিন করে পানি দিয়ে রেখেছিলাম। তো ওদিন অনেকটা কাজ করা হয়েছিল, দেখা যায় কিছু গাছ হচ্ছে ক্লিন করে রেখেছিলাম, আর যে গাছগুলো বেশি ময়লা ছিল না সেগুলো আর ক্লিন করা হয়নি। তাই বাকি যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে একটু ক্লিন করে পানিটা চেঞ্জ করে যে গাছটা যেখানে ছিল সেইখানে রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে কাজটা করি সম্পূর্ণভাবে ক্লিয়ারলি শেষ করতে। তবে এখন যেটা হয় আর কি, প্রতিনিয়ত আমি চেষ্টা করার পরেও দেখা যায় একটু ব্যর্থ হয়ে যায়। দেখা যায় কি শারীরিক অনেক অসুস্থতার মাঝে দিয়ে আল্লাহ আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যে কারণে শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে আমি এই কাজগুলো অনেক সময় আছে কিছু কাজ করার পরে আমি দুর্বল হয়ে পড়ি আর কি, শরীরটা ভালো লাগে না। তখন হচ্ছে আমি কাজগুলো বন্ধ রাখি। তো দেখা যায় কিছু কাজ করি আর কিছু কাজ অবশিষ্ট থেকে যায়। এর মাঝে হচ্ছে একটা দিন আবার আমার পাশের যে প্রতিবেশীরা আছে তাদের জন্য ইফতারের কিছু আয়োজন করেছিলাম। তো সেই অংশটা আর আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ আমি যেহেতু একা আর শরীরটাও ভালো থাকে না, যে কারণে যদি একা কাজ করতে যাওয়া হয় আপনাদের মাঝে যদি ভিডিও আকারে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে কোনো কাজটি আমি সম্পূর্ণভাবে করতে পারবো না। এক হচ্ছে ইফতারের যে আয়োজনটা এটা আমি শান্ত ধীরে সুস্থে যে কাজটা করব এই কাজটা ঠিকভাবে করতে পারবো না, আর ভিডিও করতে গেলে ভিডিওর কোয়ালিটিও ভালো আসবে না। আমি চেয়েছিলাম যে আসরের পরপরই মাগরিবের কিছুক্ষণ আগেই হচ্ছে ইফতারগুলো দিয়ে দিব, এ কারণেই হচ্ছে আমি আর এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি একদমই ঠিক টাইমে ইফতারগুলো আমার পাশের প্রতিবেশীদেরকে দিতে পেরেছি। একটা সময় ছিল কাজের খালাদের দিয়ে কাজ করাতাম, কিন্তু খালাদের দেখছি আমাদের থেকে ডিমান্ড অনেক বেশি। আমরা যতই ভালো জানি যাই করি না কেন ওদের থেকে কখনোই মন পাওয়া যায় না। তো এখনও আবার চেষ্টা করছিলাম, হয়তো কাজের খালাদের খুঁজতেছিলাম যে কিছুটা কাজ যদি করানো যায়, তবে আমার টাইমের সাথে হচ্ছে তাদের টাইমে মিলতেছে না, যে কারণে কাজের খালাদের দিয়ে আমি কাজ করাতে পারছি না। আবার খালাদের দিয়ে কাজ করালে দেখা যায় তাদের পিছে পিছে থাকতে হয়, না থাকলে দেখা যায় একটা অংশ মুছতেছে আর একটা অংশ দেখা যাচ্ছে বাকি রেখে দিচ্ছে। তো ওই জায়গাটা নোংরা অবস্থায় থেকে যায়। যদি কাছে থাকা হয় তাহলে দেখা যায় কাজগুলো সুন্দর করে করে। আবার কখনো দেখা যায় সপ্তাহে কাজ করার ভিতরেই 2টা দিন হঠাৎ করে আসতেছে না, তখন যদি তাকে কিছু বলা হয় তখন আবার উল্টাপাল্টা কথা বলে। তো এই কথাগুলো শুনলে নিজের কাছেই খারাপ লাগে। এটা চিন্তা করেই হচ্ছে খালাদের দিয়ে আর কাজ করাতাম না, মাঝে বন্ধ রেখেছিলাম। তবে এখন আর পারতেছিলাম না, আবার চেষ্টা করছিলাম খালাদের দিয়েই কাজ করাবো,
কিন্তু যদিও দেখা যায় তারা কাজ ভালো করে করবে না, আর হচ্ছে এরকম নিজেদের ইচ্ছা মতো আসবে আসবে না। যখন ওরা আসে না তখন কিন্তু ওই দিনটা অনেকটা কষ্টের ভিতর দিয়ে যায়। যেমন খালা আসবে আসবে করে তো আধা ঘন্টা 50 মিনিট 40 মিনিট দেখি দেখি আসে নাকি, এই করতে করতে অনেকটা সময় পার হয়। তখন দেখা যায় একটা সময় যে কাজগুলো আমারই করতে হয়, আর তখন অনেকটা প্রেশার পড়ে যায়। তো এটা চিন্তা করে হচ্ছে কাজের খালাদের দিয়ে কাজ করানো বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য, আমি যেন আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। কথা বলতে বলতে আমি কিন্তু টেবিলের অনেকটা কাজ করে নিয়েছি। টেবিলে থাকা উপরে যে টেবিল ক্লথ বা রানারটা ছিল সেটাকে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর টেবিলের নিচের যে অংশটা আছে ডিজাইন করা, সেই ডিজাইনটাকেও আমি একটা কাপড় দিয়ে আস্তে ধীরে সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর আমার টেবিলটা হচ্ছে 6 চেয়ারের। প্রতিটা চেয়ারই আমি কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার এই টেবিলে আমি 6 চেয়ারের হলেও 6টা চেয়ার আমি এখানে রাখি না, 4টা চেয়ারই সবসময়ের জন্য থাকে। আর 2টা চেয়ার হচ্ছে আলিফ এবং আনহার পড়ার টেবিলে, দুজনের 2টা টেবিলেই 2টা চেয়ার রেখে থাকি। আমরা যেহেতু 4জন, টেবিলে খুব কম খাওয়া হয়, দেখা যায় আমি বেশি সময়টাতে হচ্ছে টেবিলে খাওয়া দাওয়া করি। আর রাত্রে হচ্ছে আমি আর ওর বাবা হচ্ছে টেবিলে বসি যদি একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। আর আলিপ আনহা টেবিলে বসেই না। আলিপ আর আনহা হচ্ছে এই তো ডাইনিং এরিয়াতে যে ছোট্ট খাটটা আছে সেই খাটের উপর বসেই হচ্ছে খাবারটা খেয়ে নেয়। এ কারণেই হচ্ছে দেখা যায় চেয়ারগুলো আর নড়াচড়া করাই না, যে ওদের যেটা লাগবে সেখানেই থাকুক। যেহেতু আমরা 4জন, যদিও 4জন টেবিলে বসে খাই তাহলে 4টা চেয়ারেই হয়ে যাবে। আর যখন মেহমান আসে তখন চেয়ারগুলো নিয়ে আসি, খাওয়া দাওয়া শেষ করে আবার ওদের পড়ার সময় ওরা পড়ার টেবিলে নিয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কুশি কাটার যে ম্যাট বা রানার সেটা দিয়েছি। এই ম্যাট বা রানারগুলো হচ্ছে আমারই হাতে বোনানো, আমি বুনিয়েছি। যখন হচ্ছে আমি নতুন কাজ শিখেছি তখন আর একটা জিনিস আছে না, নতুন যে কাজটা করা হয় তার প্রতি একটা আগ্রহ থেকে যায়। তো ওই সময়টাতে খুবই ঝোঁক ছিল বা আগ্রহ ছিল কুশি কাটার, টেবিল রানার, ম্যাট যা কিছু ছিল টুকিটাকি বোনানোর বা শেখার। তবে এখন কেন যেন আর ইচ্ছা করে না। যাই হোক, যে জিনিসগুলো দিয়ে আমি টেবিলটাকে সাজিয়েছি এগুলো হচ্ছে সম্পূর্ণই আমি হাতে করেছি। তো রানার বা ম্যাটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এদিকে হচ্ছে ইফতারের সামান্য আয়োজন করতেছিলাম। তো আজকে ইফতারির জন্য শুধু আমি আর আমার আনহাই আছি বাসায়, আলিফ নেই, আলিফের বাবাও নেই। যখন ইফতারিগুলো বানাচ্ছিলাম তখন আনহামণি এসে আবার বলতেছিল যে সে ইফতারি কোনো কিছু খাবে না, তাকে যেন নুডলস রান্না করে দিই। আমি তখন যেহেতু নিজে একার জন্য আর ইফতারি এক্সট্রা কিছু করতে যাইনি, সাথে সাথে তাড়াহুড়া করে আবার একটু নুডলস রান্না করে নিয়েছি। আর এটা হচ্ছে তো সন্ধ্যার সময় ইফতারের একদমই আগ মুহূর্তে আর কি। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছুটা ফেরি লাইট অ্যাড করেছি। আর আপনাদেরকে ফাইনাল লুক দেখাতে দেখাতে কিন্তু ইফতারের সময়টাও হয়ে এসেছে। আমি ইফতারি করব, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।